বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2024 সালের ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের এনসিটিভি থেকে যে প্রশ্নপত্রটি দিয়েছে নমুনা হিসেবে, ওই প্রশ্নপত্রটির সমাধান নিয়ে আলোচনা করব। এই সমাধানগুলো যদি তোমরা দেখো, তাহলে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের কিরকম প্রশ্নগুলো আসতে পারে এই সম্পর্কে তোমাদের ধারণা একদম ক্লিয়ার হয়ে যাবে। এবং এই প্রশ্নগুলো যদি তোমরা মুখস্থ করো বা আয়ত্ত করো, তাহলে তোমাদের পরীক্ষা সম্পর্কে তোমরা পূর্ণাঙ্গ প্রস্তুতিও নিতে পারবা। পাশাপাশি তোমরা যদি এটাকে লিখে প্র্যাকটিস করো, তাহলে পরীক্ষার খাতায় সুন্দর করে লিখে শেষ করতে পারবা সময় মতো। তো প্রথমে ক বিভাগ দেখো। ক বিভাগে তোমাদের 25 নাম্বার থাকবে। এখানে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টি, এরপরে এক কথা উত্তর থাকবে 10টি। এই দুইটা মিলে হচ্ছে 25 মার্ক। তো বহু নির্বাচনী প্রশ্ন সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে। তো এখানে তোমাদের 15 মার্ক থাকবে। এখানে কয় মার্ক থাকবে? 15 মার্ক। 15টা প্রশ্নে 15 মার্ক থাকবে, মানে প্রত্যেকটাতে এক এক মার্ক করে থাকবে। যেমন প্রথম প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষ শক্তির দেশগুলো কোনটি? তো এটার অ্যান্সার হবে ক নাম্বার, জার্মানি, ইতালি, জাপান। তারপরে 2 নাম্বার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে ইউরোপে কি হয়েছিল? নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠিত হয়। তারপর 3 নাম্বার, জাতিসংঘ সনদের মৌলিক নীতি কোনটি? জাতিসংঘ সনদের মৌলিক নীতি হচ্ছে ঘ নাম্বার, অন্য রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল থাকা। যেমনটা এখন ভারতের যে সন্ত্রাসী বাহিনীরা আমাদের বাংলাদেশের প্রতি যেমন দেখো শ্রদ্ধাশীল না, ঠিক আছে? তো এইরকম তারা কিন্তু জাতিসংঘকে তাহলে এখানে অমান্য করছে। তো আমরা কিন্তু সবসময় ভারত বিদ্বেষী হব। ভারত মানে সাথে আমাদের যত সম্পর্ক থাকবে সেগুলো হবে সবই বিদ্বেষপূর্ণ। এরপর 4 নাম্বার, 1999 সালে প্রথম কোন কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়? এটার উত্তর হবে স্পুটনিক 1। এটা খ নাম্বার। কারা বাংলা অঞ্চলে নতুন রাজ্য প্রতিষ্ঠার নেতৃত্ব দিয়েছিলেন? এটা হবে ঘ নাম্বার, বাইরের অঞ্চল থেকে আসা যোদ্ধারা। এরপরে নিচের প্রেক্ষাপটটি পড়ো এবং 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে দেখো বিদ্রোহ রয়েছে এ বি সি। সংগঠক হচ্ছে যেমন এ ক্ষেত্রে মৎস্যজীবী সম্প্রদায়, তারপর বি নম্বর ফকির সন্ন্যাসী, সি নম্বর হচ্ছে প্রান্তিক কৃষক এবং রায়ত। 6 নম্বর, প্রেক্ষাপটে এই বিদ্রোহটি কি নামে পরিচিত ছিল? এটা ছিল কৈবর্ত বিদ্রোহ। ঘ নাম্বার, এই যে মৎস্যজীবী সম্প্রদায়রা করেছিল। তারপর 7 নম্বর, প্রেক্ষাপটে বি ও সি উভয় বিদ্রোহটি সংগঠিত হওয়ার কারণ কি? কারণ হচ্ছে খ, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণের বিরুদ্ধে প্রতিবাদ। 8 নম্বর, কোনটি বৈশ্যদের কাজ? এটা হচ্ছে ব্যবসায় বাণিজ্য। চারণভূমির বৈশিষ্ট্য কোনটা? চারণভূমির বৈশিষ্ট্য শুধু গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করা। 10 নম্বর, জনবসতি গড়ে ওঠার পিছনে কোনটি ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে জনবসতি গড়ে ওঠার জন্য? এটার উত্তর হবে খ নাম্বার, ভূ প্রকৃতি। নিচের প্রেক্ষাপটটি পড়ো এবং 11 নং প্রশ্ন উত্তর দাও। আয়েশা আপা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জিআইএস প্রযুক্তি ব্যবহারের ফলে মানুষের মধ্যে নানা ধরনের দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে, যা বাস্তব ভিত্তিক সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে উত্তীর্ণ হবা 2025 সালে, তাদের জন্য আমাদের অনলাইন কোর্সের ব্যবস্থা করা হচ্ছে। আর্টস, কমার্স, সায়েন্স প্রত্যেকের জন্য আলাদা আলাদা। যেমন সায়েন্সের জন্য প্রত্যেক মাসে মাত্র 550 টাকায় 5টা সাবজেক্ট পড়ার সুযোগ পাবা। রয়েছে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, সাধারণ গণিত এবং উচ্চতর গণিত। এটা ক্লাস হবে সপ্তাহে 7 দিনই ক্লাস হবে। প্রতিদিন 2টা করে সাবজেক্ট ক্লাস হবে। ক্লাসগুলো হবে ফেসবুক প্রাইভেট গ্রুপে এবং জুম অ্যাপস এর মাধ্যমে। বিস্তারিত জানতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আর যারা আর্টস এবং কমার্সে রয়েছে, তাদের 220 টাকায় 2টা সাবজেক্ট পড়তে পারবা মাসে, গণিত এবং সাধারণ বিজ্ঞান। তো এখানে ভর্তির জন্য এই নাম্বারে যোগাযোগ করতে হবে। তারপরে এখানে তোমরা যদি কেউ আমাদের অফলাইন কোর্সে ভর্তি হতে চাও, আমাদের যে কোচিং রয়েছে ম70 পশ্চিম মেরুলবাড্ডা, ঢাকা 1212, তারা আমাদের এখানে সরাসরি এসে ভর্তি হতে পারো। তো এখানে প্রশ্ন 11 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রেক্ষাপটে বর্ণিত দৃষ্টিভঙ্গির কাজ কি? এটার কাজ হচ্ছে মানচিত্র তৈরি করা, পরিবহন এবং পরিবেশ ব্যবস্থাপনা। অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে
কোনো নির্দিষ্ট সময়ে দাম কমলে চাহিদা বাড়ে এবং দাম বাড়লে চাহিদা কমে, এই বিধানটিকে কি বলা হয়? এটাকে বলা হয় চাহিদা বিধি বলা হয়, চাহিদা বিধি। ক নাম্বার, যোগান সূচি এবং যোগান রেখার মধ্যে সম্পর্কের ক্ষেত্রে কোনটি সত্য নয়, মানে মিথ্যা আর কি, কোনটা সত্য নয়? এটা খ, দাম কমলে সরবরাহ কমে, দাম কমলে সরবরাহ কমে, ঠিক আছে এটা। তারপরে খ নাম্বার 14 নম্বর, কর্মীদের বেতন বৈষম্য কমানোর উপায় কি? এটা হচ্ছে সমান সুযোগ নীতি, এটা সমান সুযোগ নীতি। এরপরে দেখো 15 নম্বর, হাকিম ডকুমেন্টারি পড়ে জানালেন বর্তমানে পূর্ব আফ্রিকাতে গবাদি পশুর চারণভূমি উল্লেখযোগ্য পরিমাণে কমে যাচ্ছে, উক্ত চারণভূমি হ্রাসের কারণ? এটা হচ্ছে ভূমির ব্যবহারের পরিবর্তন। গ নাম্বার। তো দেখো এই যে আমরা কি আলোচনা করলাম এতক্ষণ, এমসিকিউ নিয়ে। এখন এক কথায় উত্তর দেখবো। যেমন এক কথায় উত্তরের ভিতরে হচ্ছে এক কথায় উত্তর, সকল প্রশ্ন উত্তর দিতে হবে, 10টা প্রশ্ন আসবে, 10টারই উত্তর দিতে হবে, 10টা 10 মার্ক থাকবে, এমসিকিউর মতোই মান থাকবে আর কি। ক নাম্বার, 1 নাম্বার, প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়েছিল? প্রথম বিশ্বযুদ্ধ এটা শুরু হয়েছিল 1914 সালে, 1914 সালে। এরপর 2 নাম্বার, দি ওয়ার ইজ ওন বাট নট পিস, উক্তিটি কার? এই উক্তিটি ছিল বিখ্যাত উক্তি আইনস্টাইন, ঠিক আছে। যুদ্ধকে জয় করা হয়েছে বাট শান্তিকে নয়, দি ওয়ার ইজ ওন বাট নট পিস। অনেক সুন্দর কথা না? এস্টেট অর্থ কি? এস্টেট অর্থ হচ্ছে জমিদারি। তারপরে 4 নাম্বার, জার্মানিতে নগরকে কি বলা হয়? নগরকে বলা হয় স্ট্যাড। এরপরে 5 নম্বর দেখো, বাক স্বাধীনতা মানুষের কোন পর্যায়ের অধিকার? কোন পর্যায়ের অধিকার? জন্মগত বা মৌলিক অধিকার। তারপরে জাতিসংঘের একটি সংস্থা যার সদর দপ্তর ইতালির রোমে, সংস্থাটির নাম কি? সংস্থাটির নাম হচ্ছে FAO, FAO। 7 নম্বর, কত সালে GIS এর প্রথম ব্যবহার শুরু হয়? এটা শুরু হয়েছে 1960 সালে। তারপরে 8 নম্বর, বাঁশের কেল্লা শব্দটি কোন ব্যক্তির নামের সঙ্গে জড়িত? তা যার নামের সঙ্গে জড়িত সে হচ্ছে তিতুমির। এরপরে 76 এর মন্বন্তর সংগঠিত হয় কত সালে? সংগঠিত হয় হচ্ছে 1176 সালে বঙ্গাব্দের কি বাংলা মাসের সাল। অর্থনীতির চাহিদার শর্ত কয়টা? চাহিদার শর্ত হচ্ছে 3টা। এই হচ্ছে এক কথায় উত্তর চলে গেল। এখন আমাদের দেখবো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। তো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 10টা থাকবে, 10টারই উত্তর দিতে হবে এবং প্রত্যেকটাই 2 মার্ক করে থাকবে, তাহলে 10 দুগুণে 20 মার্ক থাকবে এখানে। যেমন সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার এর সামাজিক অসমতার 2টি কারণ লেখো। তো সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার এর সামাজিক অসমতার 2টি কারণ হলো, 1 নাম্বার সম্পদের অসমতা এবং মর্যাদার অসমতা। এটা 2টা অসমতার কারণে কি হয়? সামাজিক অসমতা সৃষ্টি হয়। GIS প্রযুক্তির কম্পিউটার নির্ভর দৃষ্টিভঙ্গি লেখো। GIS এর পদ্ধতিতে কাজ করার জন্য যেসব জিনিস প্রয়োজন সেগুলো GIS এর উপাদান বলে। GIS এর উপাদানগুলো হচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক, উপাত্ত। এগুলো যেমন হার্ডওয়্যার তোমার থাকা মোবাইল, সফটওয়্যার লাগে, নেট লাগে, উপাত্ত লাগে, এগুলো যেগুলো একটা পূর্ণাঙ্গ কম্পিউটার উপাদানকে নির্দেশ করে। সুতরাং বলা যায় GIS প্রযুক্তির একটা কম্পিউটার নির্ভর দৃষ্টিভঙ্গি। ভূমি ব্যবহার পরিবর্তনের বায়োফিজিক্যাল কারণ কি? তো ভূমি ব্যবহার পরিবর্তনের বায়োফিজিক্যাল কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো বনায়ন ধ্বংস করা, বসতি স্থাপন, অপরিকল্পিত নগরায়ন, শিল্পায়নের মাধ্যমে গ্রিন হাউস গ্যাস নির্গমন, এগুলা। যোগান সূচি কাকে বলা হয়? কোন নির্দিষ্ট সময়ে বিক্রেতাগণ বিভিন্ন দামে কি পরিমাণ দ্রব্য বিক্রি করতে রাজি থাকে তার তালিকাকে যোগান সূচি বলে। অর্থাৎ বিভিন্ন দামে সরবরাহকারীরা বা উৎপাদনকারীরা যে পরিমাণ সরবরাহ করতে ইচ্ছুক তা যে সূচি বা টেবিলের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে যোগান সূচি বলা হয়। তারপরে 5 নম্বর প্রশ্ন, মজুরি বৈষম্য বলতে কি বোঝায়? শ্রমিকদের মজুরি বা কর্মকর্তাদের বেতনের তুলনামূলক পার্থক্যকেই মজুরি বৈষম্য বলা হয়, তাই না? কারো বেতন মনে করো 20,000 টাকা, আবার কারো বেতন 50,000 টাকা, কারো বেতন আবার 8,000 টাকা, 7,000 টাকা, 6,000 টাকা, এরকম। তো বিশেষভাবে অর্জিত জ্ঞান বা উন্নত চিকিৎসা সহ উন্নত দক্ষতা সম্পন্ন মানব সম্পদ বা কর্মীরা প্রায় নিম্ন দক্ষ বা অদক্ষ শ্রমিকদের তুলনায় উচ্চ মজুরি পেয়ে থাকে, তাই না? একজন মনে করো ডিগ্রি পাস বা হচ্ছে PhD ধারী,
সে যে বেতন পাবে, মনে করো একজন কলেজের মানে ভার্সিটি প্রফেসর বা হচ্ছে মানে ভার্সিটি বা কলেজের প্রফেসর যে বেতন পাবে, মনে করো একজন স্কুলের স্যার তা পায় না, তার চেয়ে কম পায়, এরকম আর কি। কর নীতি কিভাবে আয় বৈষম্য কমাতে বা বাড়াতে পারে? কর ব্যবস্থা বা আয় বৈষম্য কমাতে বা বাড়িয়ে দিতে পারে। প্রগতিশীল কর কাঠামো, যেখানে উচ্চ উপার্জনকারীদের উচ্চ হারে কর দেওয়া হয়, সম্পদ পুনর্গঠন এবং বৈষম্য কমাতে সাহায্য করতে পারে। বিপরীতভাবে রিগ্রেসিভ ট্যাক্স নীতিগুলো কম আয়ের ব্যক্তিদের উপর অসামঞ্জস্যপূর্ণভাবে বোঝা হয়ে চাপাতে পারে। এরপরে 7 নম্বর প্রশ্ন, স্থানীয় সরকার পরিচালনায় পৌরসভা দুটি কাজ কি? তো পৌরসভার কাজ হচ্ছে বিশুদ্ধ পানি সরবরাহ ও বায়ু নিষ্কাশনের ব্যবস্থা করা এবং স্বাস্থ্যকর ও ভেজাল মুক্ত খাদ্য বিক্রি নিশ্চিত করা। 8 নম্বর প্রশ্ন, ৭৬-এর মনান্তর কি? কোম্পানি আমলে অনাবৃষ্টির কারণে বাংলার কৃষকরা পরপর 2 বছর ফসল ফলাতে না পারলেও কোম্পানি মানুষের জন্য ত্রাণ বা রাজস্ব মওকুফের কোনো ব্যবস্থা রাখেনি। এর ফলে দেশ জুড়ে বিভীষিকাময় দুর্ভিক্ষ দেখা দেয়। ইংরেজি 1770 সাল এবং বাংলার 1776 বঙ্গাব্দে সংগঠিত এই দুর্ভিক্ষে বাংলার 1/3 মানুষ খাদ্যের অভাবে মারা যায়। তা কি একটা অবস্থা, চিন্তা করো। 1176 বঙ্গাব্দে সংগঠিত এই দুর্ভিক্ষ ইতিহাসে 76-এর মন্বন্তর নামে পরিচিত। তারপরে 9 নম্বর প্রশ্ন, বঙ্গীয় রেনেসা বলতে কি বোঝায়? বঙ্গীয় রেনেসা 19 শতকে বঙ্গদেশে সামাজিক, সাংস্কৃতিক, মনস্তাত্ত্বিক ও বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রে মৌলিক পরিবর্তন সূচিত হয়। এই পরিবর্তনকে বঙ্গীয় রেনেসা হিসেবে গণ্য করা হয়ে থাকে। বিপজ্জনকদের মধ্যে যোগাযোগ সংশ্লেষণের ফলে এ পরিবর্তন দেখা দেয়। এ রেনেসার উদ্ভব হয় কলকাতায়। নারী পুরুষ সমতা স্থাপনে আন্তর্জাতিক সনদটি লেখো। নারী পুরুষ সমতা স্থাপনে আন্তর্জাতিক সনদটির নাম হলো সিডো। নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ। এর মূল হচ্ছে লক্ষ্য দেশে দেশে, সমাজে পরিবারে নারী ও পুরুষের মাঝে বিদ্যমান সকল প্রকার বৈষম্য দূর করে সম অধিকার প্রতিষ্ঠা করা। এটা হচ্ছে নারী পুরুষ সমতা স্থাপনে আন্তর্জাতিক সনদ। এরপরে আমার সংক্ষিপ্ত প্রশ্ন হয়ে গেল। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রচনামূলক প্রশ্ন। 2 ধরনের রচনামূলক প্রশ্ন থাকবে। একটা নাম হচ্ছে দৃশ্যপটবিহীন, মানে যেগুলো উদ্দীপক থাকবে না। এরকম 5টা প্রশ্ন আসবে, সেখান থেকে তোমাদের 3টা প্রশ্ন উত্তর দিতে হবে। তো দেখো, প্রত্যেকটা প্রশ্নে 5 মার্ক থাকবে, 3 5 15 মার্ক। 15 মার্ক অ্যান্সার দিতে হবে। যেমন 1 নম্বর প্রশ্ন, জেলা পরিষদের 5টা প্রধান কাজ কি? জেলা পরিষদের জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিচালনা করাই জেলা পরিষদের কাজ। এর মধ্যে 5টি প্রধান কাজ হলো: 1 নম্বর জেলার বিভিন্ন উন্নয়ন কাজ তদারকি করা। 2 নম্বর হচ্ছে উন্নয়ন কাজ বাস্তবায়নকারী সংস্থা ও ব্যক্তির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা ও সহযোগিতা করা। 3 নম্বর হচ্ছে উপজেলা ও পৌরসভা সংরক্ষিত এলাকার বাইরে রাস্তাঘাট নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং সেতু কালভার্ট নির্মাণ, এগুলা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে তিতুমিরের বাঁশের কেল্লা সাধারণ মানুষকে ইংরেজ শাসক গোষ্ঠীর বিরুদ্ধে কিভাবে সাহস জুগিয়েছিল বর্ণনা করো। ইংরেজ জমিদার, তারপরে নীলকদের দ্বারা নির্যাতিত কৃষকরা দলে দলে তিতুমিরের বাহিনীতে যোগ দিলে ধর্ম সংস্কারের আন্দোলন একটা ব্যাপক কৃষক আন্দোলনে রূপ নেয়। ফলে শাসক শোষক জমিদার শ্রেণী কৃষকদের সংঘবদ্ধতা এবং তিতুমিরের শক্তি বৃদ্ধিতে শঙ্কিত হয়ে ওঠে। শেষ পর্যন্ত 1831 সালে তিতুমিরের বিরুদ্ধে ইংরেজ সরকার এ বিশাল সুশিক্ষিত সেনাবাহিনী প্রেরণ করে। এটা হচ্ছে তিতুমিরের বাঁশের কেল্লা। ঠিক আছে, এই যে শেষ পর্যন্ত ইংরেজ সরকার তিতুমিরের বিরুদ্ধে ইংরেজ সরকার এক বিশাল সুশিক্ষিত সেনাবাহিনী প্রেরণ করে। তারপর 3 নম্বর, সামাজিক গতিশীলতায় আন্তর্জাতিক শিশু অধিকার সনদ এর ভূমিকা ব্যাখ্যা করো। সামাজিক গতিশীলতায় আন্তর্জাতিক শিশু অধিকার সনদ এর যথেষ্ট ভূমিকা রয়েছে। শিশু অধিকার সনদে সকল প্রকার শোষণ, বৈষম্য, অবহেলা, নির্যাতন থেকে শিশুদের রক্ষার নির্দেশনা রয়েছে। সনদে স্বীকৃত অধিকারের আওতায় স্বাস্থ্য, শিক্ষা, শিশু ও মা বাবার সম্পর্ক, সাংস্কৃতিক কর্মকাণ্ড, নাগরিক অধিকার, শোষণ এবং আইনের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়া শিশুর অধিকার সহ অন্যান্য অনেক বিষয় অন্তর্ভুক্ত হয়েছে। শিশু অধিকার রক্ষার
দায়িত্ব প্রধানত রাষ্ট্র ও সরকারের, পাশাপাশি শিশুদের সঙ্গে কোনো না কোনো ভাবে জড়িত প্রত্যেকের উপর এ দায়িত্ব বর্তায়। অর্থাৎ সকল বয়োজ্যেষ্ঠ নাগরিকরাই শিশুদের অধিকার রক্ষার ব্যাপারে দায়িত্ব গ্রহণ করতে হবে বা রয়েছে। তো এরপরে দেখো আমাদের যেটা করতে হবে ঘ বিভাগ, এখানে রচনামূলক প্রশ্ন যেগুলো হচ্ছে দৃশ্যপট নির্ভর, মানে উদ্দীপক থাকবে যেগুলোর, এরকম 7টা প্রশ্ন থাকবে। 7টা প্রশ্ন থেকে আমাদের 5টা প্রশ্ন উত্তর দিতে হবে। তো এখানে নমুনা হিসেবে 5টা প্রশ্নই দেওয়া হয়েছে। দেখো এখানে প্রত্যেকটা প্রশ্নে 8 মার্ক থাকবে, 5 8 40, দেখছো? তাহলে কত বড় এক মার্ক, এখানে একটা মার্কের ছড়াছড়ি। তো তোমরা যারা এখন আমাদের কোর্সে ভর্তি হও নাই, বিভিন্ন কোর্স আছে আর্টস কমার্স সায়েন্সের জন্য, অনেক কম টাকায়, মাত্র 550 টাকায় তোমরা 5টা সাবজেক্ট পড়তে পারবা, 5টা। এই জন্য এই নাম্বারে যোগাযোগ করবা। আর মাত্র 220 টাকার জন্য দিয়ে এখানে 2টা সাবজেক্ট পড়তে পারবা, আর্টস এবং কমার্সে যারা রয়েছে। তো এই নাম্বারে যোগাযোগ করো, বিস্তারিত আর জানতে পারবা। এখানে 1 নম্বর প্রশ্ন, জাতিসংঘ দেখো XYZ রয়েছে, প্রতিষ্ঠাকাল রয়েছে। ক নাম্বার, প্রেক্ষাপটে জাতিসংঘের এক চিহ্নিত সংস্থার কর্মকাণ্ড বর্ণনা করতে হবে। এখানে প্রেক্ষাপটে জাতিসংঘ এক চিহ্নিত অংশটি হলো UNDP, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, উন্নয়ন কর্মসূচি। UNDP জাতিসংঘ সাধারণ পরিষদের একটা সহায়ক সংস্থা। 1965 সালের 22 নভেম্বর এই সংস্থা প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের আর্থিক ও সামাজিক অবস্থার উন্নয়নে UNDP দেশব্যাপী অসংখ্য কার্যক্রম পরিচালনা করছে। 2015 সালের মধ্যে বাংলাদেশ UNDP-র সহায়তায় সহস্রাব্দ উন্নয়নের MDG 8টি লক্ষ্যমাত্রা অর্জন করেছে। শিশু মৃত্যু হার হ্রাস, মাতৃ স্বাস্থ্য উন্নয়ন, দারিদ্র্য হার হ্রাস, তারপর নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে। বর্তমানে টেকসই উন্নয়নের 17টি লক্ষ্যমাত্রা SDG অর্জনের লক্ষ্যে কাজ চলছে। এরপরে খ নাম্বার, প্রেক্ষাপটে জাতিসংঘের Y ও Z সংস্থা দুটির মধ্যে বিশ্বের শরণার্থী ইস্যুতে কোন সংস্থাটির ব্যাপক অবদান রয়েছে বিশ্লেষণ করতে হবে। তো এখানে প্রেক্ষাপটে জাতিসংঘের Y হচ্ছে UNCHR আর যেটা হচ্ছে ILO কে বোঝানো হচ্ছে। এই যে UNCH এর পুনরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রিফিউজিস, এটা 1950 সালের 14 ডিসেম্বর এবং ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন যেটা ILO 11 এপ্রিল 1919 সালে প্রতিষ্ঠিত হয়। Y এবং Z অর্থাৎ UNCHR এবং ILO এর মধ্যে UNCHR বিশ্বের শরণার্থী ইস্যুতে স্থানটির সংস্থাটির ব্যাপক অবদান রয়েছে। UNCHR হলো উদ্বাস্তু বিষয়ক জাতিসংঘ হাই কমিশনের কার্যালয় বা হচ্ছে UNHCR। এটি 1950 সালের 14 ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়, যেটা তো আলোচনা করলাম। 2 বার 1954 সালে এবং 81 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। বাংলাদেশ মিয়ানমার ইস্যুতে এই কার্যালয় মধ্যস্থতা করেছে। বাংলাদেশ সহ বিশ্বের লক্ষ লক্ষ শরণার্থীর দৈনন্দিন খরচ মেটানোর ক্ষেত্রে বড় অবদান রাখছে এই সংস্থা। এছাড়া বাংলাদেশের বিহারি জনগোষ্ঠীর আবাসন সহ অন্যান্য ইস্যুতে এই সংস্থা ব্যাপক অবদান রাখছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে শাহিনাফা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের প্রাচীন বাংলা জনপদ নিয়ে আলোচনা করছিলেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বললেন, বাংলা অঞ্চলে এক ধরনের জনপদ গড়ে উঠেছিল শুধু বসবাসরত জনগোষ্ঠী থেকেই। অন্যদিকে তিনি বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের ভাগীরথী নদীর উভয় তীরের জনপদ নিয়ে বললেন। আলোচনাকালে তিনি আরো বলেন, বাংলার মেঘনা নদীর পূর্ব তীরে বাংলা দক্ষিণ পূর্ব অংশের জনপদের কথা। ক নম্বর প্রশ্ন, প্রেক্ষাপটে কোন জনপদটি শুধু বসবাসরত জনগোষ্ঠীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল বর্ণনা করো। তো এখানে প্রেক্ষাপটে যেটা নিয়ে আলোচনা করেছে যে সর্বপ্রাচীন পুন্ড্র নগরের জনপদের কথা বলা হচ্ছে, কেননা পুন্ড্র নামের জনপদটি শুধু বসবাসরত জনগোষ্ঠীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। পুন্ড্র বাংলার প্রাচীনতম জনপদ। প্রাচীনকালে এই পুন্ড্র শব্দটির অর্থ ছিল ইক্ষু বা আগ। পুন্ড্র নামের একটা জনগোষ্ঠী থেকেই এই জনপদের উৎপত্তি। এই জনপদের কেন্দ্র ছিল পুন্ড্রনগর। এই পুন্ড্রনগরের ধ্বংসাবশেষ বর্তমানে খুঁজে পাওয়া যায় বাংলাদেশের ভূখণ্ডে প্রাপ্ত প্রত্নস্থল বগুড়া জেলার মহাস্থানগড়ে। পুন্ড্র জনপদের একটি অংশের নাম প্রাচীনকালে বরেন্দ্র বা বরেন্দ্রী হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছিল। তারপর খ নম্বর, প্রেক্ষাপটে ভাগীরথী নদীর তীরবর্তী এবং মেঘনা নদীর তীরবর্তী জনপদ দুটির মধ্যে কোনটি জ্ঞান
সংস্কৃতি চর্চার প্রধান কেন্দ্র তুলনামূলক বিশ্লেষণ করো। তো এটার উত্তর হচ্ছে প্রেক্ষাপটে ভাগীরথী নদীর তীরবর্তী জনপদ বলতে রাঢ় এবং মেঘনা নদীর তীরবর্তী জনপদ বলতে সমতটকে বোঝানো হয়েছে। অর্থাৎ রাঢ় ও সমতট জনপদের মধ্যে সমতট ছিল জ্ঞান এবং সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র। বাংলা অঞ্চলের পশ্চিমে বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের ভাগীরথী নদীর উভয় তীরের এক বিস্তৃত জনপদ ছিল রাঢ়। অজয় নদের তীরে পাণ্ডু রাজার ডিবি নামে পরিচিত স্থানে সমাজ এবং সংস্কৃতি রচনার নিদর্শন পাওয়া যায়। অপরদিকে সমতট ছিল বাংলা দক্ষিণ পূর্বাংশের জনপদ। মেঘনা নদীর পূর্ব তীর থেকে শুরু করে বর্তমান কুমিল্লার নোয়াখালী, চট্টগ্রাম ও ভারতের ত্রিপুরার প্রধান অংশ নিয়ে এই জনপদ গড়ে উঠেছিল। তো এরপরে 3 নম্বর প্রশ্ন, বৈশ্বিক ভূমি ব্যবহারের পরিবর্তনের তথ্য সংগ্রহ ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে পি এবং কিউ। পি যেটা করে বৈশিষ্ট্য বৃহৎ এলাকার দীর্ঘ সময়ের বর্তমান পরিবর্তন অনুসন্ধান করে এবং কিউ হচ্ছে দূর থেকে যে কোনো বস্তু সম্পর্কে তথ্য সংগ্রহের কৌশল। তাহলে এখানে ক নম্বর প্রশ্ন, প্রেক্ষাপটে ভূমি ব্যবহারের পরিবর্তে পি প্রযুক্তির কাজ বর্ণনা করো। তো এখানে যেটা কথা বলা হচ্ছে প্রেক্ষাপটে ভূমি ব্যবহারের পরিবর্তে পি প্রযুক্তি বলতে জিআইএস, ঠিক আছে, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম প্রযুক্তির কথা বলা হয়েছে। বিভিন্ন ধরনের বৈশ্বিক পরিবর্তনের একটা দৃশ্যমান রূপ হলো ভূমি ব্যবহার পরিবর্তন। আমরা পূর্বে উল্লেখ করেছি ক্ষুদ্র এলাকার ভূমি ব্যবহার ও আচ্ছাদনের পরিবর্তন খালি চোখে দেখে বোঝা গেলেও বৃহৎ এলাকার পরিবর্তনের সামগ্রিক রূপ একসঙ্গে বোঝা অসম্ভব। বর্তমান যুগে এ ধরনের বৃহৎ এলাকার এবং দীর্ঘ সময়ের পরিবর্তনে জিআইএস প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে। যে কোনো স্থাপনের বা স্থানের ভৌগোলিক এবং আর্থসামাজিক বিদ্যমান সম্পদ, ঝুঁকি, দুর্যোগ সহ নানা তথ্য স্থানিক পরিসরে কিভাবে বিন্যস্ত আছে তা মানচিত্রের মাধ্যমে সবচেয়ে তথ্যবহুল উপায়ে বিশ্লেষণ ও উপস্থাপন করা যায়। আর এক্ষেত্রে জিআইএস এর মতো কম্পিউটার ভিত্তিক প্রযুক্তি আমাদের জন্য অনেক বেশি সহায়ক হয়েছে। এরপরে খ নম্বর যে প্রশ্নটা ছিল, প্রেক্ষাপটে উল্লেখিত প্রযুক্তির ব্যবহারের পূর্বে তাত্ত্বিক গবেষণায় সীমাবদ্ধ থাকলেও বর্তমানে প্রাত্যহিক জীবনে প্রযুক্তির প্রয়োজন অপরিসীম। তোমার মতামত দাও এখানে। এখানে কিউ প্রযুক্তি বলতে রিমোট সেন্সিং বা দূর অনুধাবন প্রযুক্তিকে বোঝানো হয়েছে। বিশ্বজুড়ে সেন্সিং বা দূর অনুধাবন প্রযুক্তি নানাবিধ কাজে ব্যবহার করা হচ্ছে। পূর্বে এর ব্যবহার তাত্ত্বিক গবেষণায় সীমাবদ্ধ থাকলেও এখন প্রাত্যহিক জীবনে নানা প্রয়োজনে ব্যবহার করা হচ্ছে। রিমোট সেন্সিং বা স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহারের কিছু উদাহরণ এখানে তুলে ধরা হলো। 1 নম্বর, আবহাওয়া সংক্রান্ত তথ্য সংগ্রহ এবং পূর্বাভাস প্রদান। ভূমি ব্যবহারের উদ্ঘাটন ও এর পরিকল্পনা, বন্যপ্রবণ এলাকার মানচিত্র তৈরি ও ক্ষয়ক্ষতি পরিমাপ নিরূপণ করা, জীব বৈচিত্র্য সংরক্ষণ কার্যক্রম, কৃষিক্ষেত্রে ফসল তোলা, সেচ, সার, কীটনাশক প্রয়োগ পরিকল্পনা। তারপর 6 নম্বর, সমুদ্রের সম্পদ পর্যবেক্ষণ ও নিরাপত্তা। এসবের বাইরেও ভূমির ক্ষয়, খরা পর্যবেক্ষণের মতো আরো অসংখ্য কাজ রিমোট সেন্সিং প্রযুক্তির মাধ্যমে করা হয়ে যায়। দিন দিন এর ব্যবহার এবং প্রয়োজনীয়তা বেড়েই চলেছে। এরপর 4 নম্বর প্রশ্ন, এখানে 2টা দৃশ্যকল্প দেওয়া আছে। দৃশ্যকল্প 1 এ রয়েছে, জাহিদ স্যার ক্লাসে শিক্ষার্থীদের মানব বসতি নিয়ে আলোচনাকালে বললেন, বাংলাদেশের পার্বত্য অঞ্চলে বাঙালি অধ্যুষিত এলাকার এক ধরনের বসতি আছে। এরকম বসতি অস্ট্রেলিয়ার মরুভূমিতে স্বর্ণের খনি আবিষ্কৃত হয় পরে গড়ে উঠেছিল। এখানে ক নম্বর প্রশ্ন হচ্ছে যে দৃশ্যকল্প 1 এ যেটা দৃশ্যকল্প 1 এ উল্লেখিত বসতির বর্ণনা করো। তো এখানে দৃশ্যপট 1 এ উল্লেখিত বসতিটি গ্রামীণ বসতিকে বোঝানো হয়েছে। মানুষ একসঙ্গে বসবাস শুরু করলে গ্রামের পত্তন হয়। গ্রামীণ বসতি বলতে সেই মানব বসতিকে বোঝায় যেখানে বেশিরভাগ লোক কৃষি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। জনসংখ্যার ঘনত্ব শহর এলাকা থেকে কম ও যোগাযোগ ব্যবস্থা ততটা উন্নত নয়। গ্রামীণ বসতি গড়ে ওঠার পিছনে প্রাকৃতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কারণ প্রভাবক হিসেবে কাজ করে। যেমন অর্থনৈতিক কারণ হিসেবে মধ্যপ্রাচ্যের মরুভূমিতে খনিজ তেল, তারপর দক্ষিণ আমেরিকার চিলিতে নাইট্রেট, অস্ট্রেলিয়ার মরুভূমিতে স্বর্ণের খনি আবিষ্কার হওয়ায় সেখানে বসতি গড়ে উঠেছে। এছাড়া আমাদের দেশে গ্রামীণ বসতিতে সড়ক বা নদী তীরবর্তী
বাঁধ ধরে সরল রৈখিক নদী বন্দর বা বাজারের আশেপাশে গুচ্ছাকৃতি বা বৃত্তাকৃতি এবং পাহাড়ি এলাকার বিক্ষিপ্ত বসতি দেখা যায়। এরপরে খ নাম্বার, প্রেক্ষাপটে উল্লেখিত দৃশ্যকল্প 2 এর বসতির অর্থনৈতিক সম্ভাবনা থাকলেও ঝুঁকিও অধিক, মতামত দাও। এখানে দৃশ্যকল্প 2 এ আরবান লোকালিটি বা নগর বসতিকে বোঝানো হয়েছে। কৃষিভিত্তিক অর্থনীতির পরিবর্তে শিল্প ও সেবা ভিত্তিক অর্থনীতিকে কেন্দ্র করে গড়ে ওঠে নগর বসতি। অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগ এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তবে অর্থনৈতিক সম্ভাবনা থাকলেও ঝুঁকিও এখানে অনেক বেশি। নগর বসতি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নানা রকম ঝুঁকি তৈরি করে। অধিক এইটা হচ্ছে দৃশ্যকল্প 2, যেটা স্যার ওই একই আলোচনায় পরবর্তী ক্লাসে বললেন পৃথিবীতে আরো এক ধরনের বসতি আছে যেগুলো কৃষিভিত্তিক অর্থনীতির কথা বলেছে, ঠিক আছে। এটা উত্তর হচ্ছে এটা। ঘনত্বের কারণে নগর বসতিতে অবকাঠামো এবং যাতায়াত ব্যবস্থার চাপ সৃষ্টি হয়, যা মানুষের জীবন মান কমিয়ে দেয় এবং তার কর্মকাণ্ডকে কি করে, কর্মক্ষমতা হ্রাস করে। অধিক জনসংখ্যার কারণে মানুষ আবাসন যে সুযোগ কমে যায় এবং আবাসন বাবদ ব্যয় বৃদ্ধি পায়, যার দরুন গৃহহীন এবং বস্তিতে বসবাস করা লোকের সংখ্যা বৃদ্ধি পেয়ে সামাজিক বৈষম্য বৃদ্ধি করে। নগর বসতি তৈরি করতে একদিকে যেমন কৃষি জমি, বনভূমি বা অন্য যে কোনো প্রাকৃতিক পরিবেশকে ধ্বংস করতে হয়, আবার মানুষ বেশি থাকায় এটি পরিবেশকে নানাভাবে দূষিত করে। যানবাহন বা কলকারখানার মাধ্যমে বায়ু, শব্দ, মাটি, পানি ব্যাপকভাবে দূষিত হয়, যা পরিবেশ এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে ওঠে। এছাড়া নগর বসতিতে ভারসাম্যহীনভাবে সম্পদ ও ভোগ্য পণ্য ব্যবহারের ফলে সম্পদের অবক্ষয় হয়। অধিক লোকজন অল্প জায়গায় বসবাস করার ফলে অনেক সময় অপরাধ প্রবণতা, লোকজন নগর বসতিতে জায়গা নেয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়। তারপরে 5 নম্বর প্রশ্ন, প্রেক্ষাপট 1, প্রেক্ষাপট 2। প্রেক্ষাপট 1 এ জব্বার সাহেব আশেপাশে ফেলে দেওয়া প্লাস্টিক জমিয়ে পুনরায় ব্যবহারের যোগ্য করার জন্য একটা কারখানা গড়ে তোলেন। এখানে অনেকের কর্মসংস্থানের সুযোগ করে দেন, পরবর্তীতে তিনি লাভবান হন। প্রেক্ষাপট 2 এ আকমল সাহেব ভোজ্য তেলের উৎপাদন বাড়িয়ে দিলেন, কারণ বাজারে হঠাৎ করেই ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। উৎপাদন বৃদ্ধির সাথে সাথে তিনি সংরক্ষণ শুরু করলেন। তো ক নম্বর প্রশ্ন, জব্বার সাহেবের যে কার্যক্রমটি কোন ধরনের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিতে যৌক্তিকতা নিরূপণ করো, ঠিক আছে। তো জব্বার সাহেবের কার্যক্রমটি উদ্যোক্তা বা সংগঠকের কার্যক্রমের অন্তর্ভুক্ত। অর্থনীতির দৃষ্টিভঙ্গির আলোকে এর যৌক্তিকতা আলোচনা করা হলো। প্রেক্ষাপট 1 এ জব্বার সাহেব আশপাশে ফেলে দেওয়া প্লাস্টিক জমিয়ে পুনরায় ব্যবহারযোগ্য করার জন্য একটি কারখানা গড়ে তুলেছেন। অনেকের কর্মসংস্থানের সুযোগ করে দেন এবং পরবর্তীতে তিনি লাভবান হন। মূলত এই কার্যক্রমের মাধ্যমে জব্বার সাহেবের সাংগঠনিক দক্ষতা ফুটে উঠেছে। কেননা আমরা জানি যে ব্যবসায়িক উদ্দেশ্যে উৎপাদনমুখী কর্মকাণ্ড পরিচালনা ও নিয়ন্ত্রণ করাকে সংগঠন বলে। সংগঠন ছাড়া উৎপাদন ও ব্যবসায় নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনা প্রায় অসম্ভব। আর এই উৎপাদন কার্যক্রম পরিচালনার জন্য সংগঠক নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেন, দক্ষ কর্মী নিয়োগ দেন, পরবর্তীতে মুনাফা লাভ করেন। এই কার্যক্রমের মাধ্যমে তিনি নিজের আয় বৃদ্ধি এবং সমাজের কল্যাণ দুদিকেই অবদান রাখতে পারেন। সুতরাং উক্ত কারণে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির আলোকে সংগঠকের কার্যক্রমের যৌক্তিকতা রয়েছে। এরপরে কথা বলা হচ্ছে যে খ নম্বর প্রশ্ন, প্রেক্ষাপটে আকমল সাহেবের উৎপাদন ও সংরক্ষণ কার্যক্রমটি অর্থনীতির আলোকে বর্ণনা করতে হবে। প্রেক্ষাপট 2 এ আকমল সাহেবের উৎপাদন সংরক্ষণ কার্যক্রমটি অর্থনীতির যোগান ও মজুদ ধারণার সাথে সম্পৃক্ত। প্রেক্ষাপট 2 এ দেখা যায় আকমল সাহেব ভোজ্য তেলের উৎপাদন বাড়িয়ে দিলেন, কারণ বাজারে হঠাৎ করেই ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। উৎপাদন বৃদ্ধির সাথে সাথে তিনি সংরক্ষণ শুরু করলেন। এক্ষেত্রে মূলত অতিরিক্ত যোগান এবং মজুতের বিষয়টি প্রকাশ পেয়েছে। আমরা জানি যে দামের সাথে যোগানের সমমুখী সম্পর্ক বিদ্যমান। বাজারে দ্রব্যের দাম বৃদ্ধি পেলে তার যোগান বাড়ে, আবার দাম কমে গেলে তার যোগানও কমে যায়। কিন্তু বাজারে দ্রব্যের দাম বাড়ার সাথে সাথে তার চাহিদারও পরিমাণ কমে যায়। হ্যাঁ, দাম যত বাড়ে চাহিদা তত কমে যায়। ফলে বিক্রেতারা অতিরিক্ত দ্রব্যসমূহ মজুত বা সংরক্ষণ করে রাখেন।
করে রাখেন। আমরা বলতে পারি বাজারে অতিরিক্ত সরবরাহের ফলে দ্রব্যসমূহ বিক্রি না হলে তা সংরক্ষণ বা মজুত করে রাখতে হয়। প্রেক্ষাপট 2 এ আকমাল সাহেব অতিরিক্ত ভোজ্য তেল বিক্রি না হওয়ায় সংরক্ষণ বা মজুত করে রেখেছেন। সুতরাং বলা যায় বাজারে কোনো পণ্যের দাম বাড়লে তার যোগানও বৃদ্ধি পায়, কিন্তু যখন পণ্যের যোগানের পরিমাণ কম ও দাম উভয় বেশি তখন তার চাহিদা কমে যায়। ফলে উৎপাদক এবং বিক্রেতা উক্ত পণ্যসমূহ সংরক্ষণ এবং মজুদ রাখেন। এরকম তোমাদের 6 নাম্বার আসবে, 7 নাম্বার প্রশ্ন আসবে, সেগুলোর অ্যান্সার করতে হবে। তোমরা যারা আমাদের এই কোর্সে ভর্তি হতে চাও, আমরা 15 ডিসেম্বর থেকে ইনশাআল্লাহ আমাদের ক্লাস শুরু করব। তোমরা যারা ভর্তি হতে চাও আজই আমাদের সাথে যোগাযোগ করো এই নাম্বারে, ঠিক আছে? যারা সায়েন্সে পড়বা 5টা সাবজেক্ট পড়তে পারবা মাত্র 550 টাকার বিনিময়ে। আর্টস কমার্সের জন্য গণিত এবং সাধারণ বিজ্ঞান পড়তে পারবা। আর যারা সরাসরি এসে ভর্তি হতে চাও, এখানে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হয়, এখানে তোমরা ভর্তি হতে পারবে। ম70 পশ্চিম মেরুলবাড্ডা, ঢাকা 1212। তো এই হচ্ছে আজকের ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। যদি ভালো লাগে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।